স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানের সাথে আছি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, আজকের আয়োজনটা আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। ৭৯তম জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হয়ে গেছে 10 সেপ্টেম্বর। অধিবেশন চলবে 30 তারিখ পর্যন্ত এবং আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজকে রাতে আমেরিকায় এসে পৌঁছাবেন, নিউ ইয়র্কে এসে পৌঁছাবেন এবং তার নানাবিধ কর্মসূচি রয়েছে। এবারের যে অধিবেশন, সেই অধিবেশনে বাংলাদেশের অবস্থান কিছুটা ভিন্ন, কারণ বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি চেঞ্জ হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। 1.5 মাসের মাথায় বাংলাদেশে যে বড় একটা রাজনৈতিক পরিবর্তন, তার ঠিক 1.5 থেকে 2 মাসের মাথায় এত বড় একটা বিশ্ব নেতাদের সম্মেলন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান এখন বেশ গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। বাংলাদেশের কোন কোন বিষয়গুলো এবার গুরুত্ব পাবে এবং আন্তর্জাতিক মহলে আসলে বাংলাদেশের কোন বিষয়গুলো উত্থাপিত হবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কতটুকু পাওয়া যাবে, বিশ্ব নেতারা কি বলছেন। কারণ বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু মন্তব্য দিয়েছে। যখন বাংলাদেশে স্বৈরাচার সরকারের এক ধরনের বলতে পারেন যে দমন পীড়ন চলছিল, এরকম একটা অভিযোগ এনে বিভিন্ন দেশ মন্তব্য দিয়েছে এবং বাংলাদেশে যখন নতুন সরকার গঠন হয়, অন্তর্বর্তীকালীন সরকার, তখন কিন্তু শুভকামনা জানিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে অনেক দেশ বক্তব্য দিয়েছেন। বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা যেমন দেখা যাচ্ছে, কোনো দেশের সাথে কি সম্পর্ক খারাপ হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। কথা বাড়াতে চাই না, আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে যুক্ত আছেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টর আহনাফ আলম এবং আমার সাথে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রশিদ। দুজন অতিথিকেই আমি স্বাগত জানাতে চাই। আলোচনা শুরু করব। জাতিসংঘের সাধারণ যে অধিবেশন, সেটি আলোচনায় গুরুত্ব পাবে, তবে আমি একটু কোয়াড নিয়ে একটু কথা বলবো। কোয়াড সম্মেলনের গত 2 দিন আগের যে বৈঠক ছিল, সেখানে জো বাইডেন এর সাথে বাংলাদেশ নয়, ভারতের যে প্রধানমন্ত্রী, তাদের সাইড লাইনের একটা বৈঠক ছিল এবং স্বাভাবিকভাবেই সেখানে বাংলাদেশের প্রসঙ্গ এসেছে। মোহাম্মদ আব্দুর রশিদ, আমি একটু জানতে চাইবো, এই কোয়াডে বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে নানান রকম তর্ক বিতর্ক আমরা দেখছি। মূলত চীনা সরকারের সাথে সম্পর্কের যেন অবনতি না হয়, এই জন্য বাংলাদেশ এতদিন যুক্ত হয়নি। সাথে আমেরিকার সাথে সম্পর্কে একটি টানাপোড়েন ছিল। এখন তো আমরা আশা করতেই পারি যে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি বাংলাদেশের কোয়াডে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? আর সেই সম্ভাবনা দেখতে যদি আমরা চাই, তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে। যদিও আপনার এই প্রশ্নটা এই মুহূর্তে এই টাইমের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ, যেহেতু পশ্চিমা বিশ্বে একটা বড় কনসার্ন ছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে তাদের যে একটা কনসার্ন ছিল, সেই বিষয়ের প্রেক্ষিতে যে এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে সেখানে একটি এমন জাতিগোষ্ঠী একটা সংখ্যা জোট তৈরি করা, যারা সবসময় গণতন্ত্র মানবাধিকারকে সমুন্নত রাখবে। এবং আপনি জানেন যে চায়না একটা বড় পরাশক্তি, চায়নার একটা এক্সপ্যানশন আছে সাউথ ইস্ট এশিয়া, ফার ইস্ট এশিয়ার দিকে, এবং এই এক্সপ্যানশনটা কিভাবে রোধ করা যায়, এই জন্য আন্তর্জাতিক বড় অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আমেরিকা এবং ভারতের মতো বড় বড় গণতান্ত্রিক দেশগুলো চায় সেখানে এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের অস্ট্রেলিয়া পর্যন্ত যাতে এমন একটি বড় শক্তি তৈরি হয়, যাতে চায়নার এক্সপ্যানশন বা আধিপত্যবাদ যেন ওইখানে সেভাবে করে কায়েম করতে না পারে বা বিস্তার হতে না পারে। সেই জন্যই বাংলাদেশের এই অন্তর্ভুক্তি জিওপলিটিক্যাল কারণে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশকে চেষ্টা করেছে আগে ভারত কিংবা যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোয়াডের মধ্যে নিয়ে আসার জন্য। কিন্তু আমরা জানেন যে বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, বাংলা যেমন নন অ্যালায়েন্স মুভমেন্টের সবচেয়ে বেশি বড় নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের সংবিধানে লিখে আছে যে আমরা কারোর সাথে কোনো বৈরী সম্পর্ক চাই না, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। এবং সে কথা চিন্তা করলে ভারত, আমেরিকা এবং চীন, এই রাষ্ট্রগুলো কিন্তু আমাদের খুবই বন্ধুসুলভ রাষ্ট্র। চায়নার ব্যাপক ইনভেস্টমেন্ট রয়েছে, বাংলাদেশের সবচেয়ে টপ ইনভেস্টমেন্ট রয়েছে চায়নার বাংলাদেশের সাথে। ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক এবং অন্যান্য সম্পর্ক অত্যন্ত ভালো এবং আমেরিকার সাথে, পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্ক কিন্তু ভালো। সেই কথা চিন্তা করলে আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে কোয়াডে যুক্ত হওয়ার মতো সময় বাংলাদেশ এখনো হয়নি বলে আমি মনে করি। কারণ আমাদেরকে বাংলাদেশের যে নীতিতে আমরা বিশ্বাস করি, সেই নীতির উপরই আমাদের অটল থাকা উচিত। আমরা কাউকে বৈরী করতে চাই না, কাউকে রাগান্বিত করতে চাই না, গোস্বা করতে চাই না। আমরা চাই সবার সাথে সুসম্পর্ক বিস্তার করে বাংলাদেশ নিজ শক্তি এবং নিজ যোগ্যতা বলে একটা আত্মশক্তি নিজের মধ্যে তৈরি করবে। এই জন্যই আমি মনে করি যে ডক্টর ইউনূসের মতো মানুষ, যিনি পৃথিবীতে খুবই শান্তিপ্রিয় একজন মানুষ, আমার কাছে মনে হয় না কেন জানো যে এখন কোয়াডে যোগ দেওয়ার জন্য উনি এগ্রি করবেন, যেহেতু উনি একটি বাংলাদেশকে রিবিল্ড করার জন্য এই মুহূর্তে যে বড় বড় ইস্যুগুলো নিয়ে দেশে তিনি কাজ করছেন, এটা মনে হয় কোয়াডে যুক্ত হওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত সময় না।
জি। এবং চায়নার পক্ষ থেকে এক ধরনের হুমকি ছিল যে বা কোয়াডে যুক্ত হলে বাংলাদেশ চায়নার সম্পর্কের অবনতি হতে পারে। আহনাফ আলম, আপনার কাছ থেকে একটু জানবো যে বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতি আসলে এমন যেটা কোয়াডের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আপনার কাছ থেকে একটু ভিন্নভাবে জানতে চাইবো যে কোয়াডে যুক্ত হওয়াটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? আসলে কোয়াডে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য যতটুকু না গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যদি অ্যালায়েন্সটা করছে, বিশেষ করে অস্ট্রেলিয়া, জাপান, ইউএসএ এবং ইন্ডিয়া। তো যেটা হলো যে আপনার বাংলাদেশের জন্য তো এটা গুরুত্বর যতটুকু না বহন করে, ততটুকু গুরুত্ব বহন করে হলো ইন্ডিয়া এবং ইউএস এর জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের সবকিছুতেই ইন্ডিয়ার একটা ইনফ্লুয়েন্স থাকে, এবং এটা কখনো কখনো এটা আমেরিকা এটাকে সমর্থন করে, আবার কখনো কখনো এটা হলো ডিপেন্ড করে আসলে মানে ওদের রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে। তো আসলে অনেকে ধারণা করছে যেহেতু ইউনূস সাহেবের সাথে, ডক্টর ইউনূসের সাথে আমেরিকার একটি সুসম্পর্ক আছে, হয়তো আপনার ইন্টারনাল প্রেশার থাকতে পারে এটাতে জয়েন করার জন্য। তো আমার মনে হয় না যে আপনার খুব দ্রুত আপনার ইউনূস সরকার কিংবা বাংলাদেশের বর্তমান যে সরকার আছেন ওনারা আসলে এটাতে যুক্ত হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, কারণ তারা যেই পরিস্থিতিতে ক্ষমতা এসেছেন, বাংলাদেশে আসলে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে। আপনারা জানেন যে ওনারা ক্ষমতা আসার নেওয়ার পরের থেকে এখন পর্যন্ত মানুষ কিন্তু তাকিয়ে আছে ওনার দিকে, কারণ তো আমার মনে হয় এইবার যেই ওনারা যা ইউএনএ আসছেন, এটা ইউএনএ আসার যেই এই ইয়েতে কোয়াডে যুক্ত হওয়ার থেকে আসলে বেশি গুরুত্ব পাবে উনি আসলে বাংলাদেশকে কোন দিকে নিতে চাচ্ছেন। বিশেষ করে আপনার বাংলাদেশে এতদিন যে ব্যাপারগুলির ল্যাকিং ছিল, বিশেষ করে আইনের শাসন, নির্বাচন, তারপরে আপনার এবং বিভিন্ন শ্রেণীর মানুষের উপরে যে একটা আমরা দেখেছি যে বিভিন্ন ইয়েতে যে বৈষম্যের ব্যাপারগুলো এসেছে, এগুলি উনি কিভাবে আসলে সমাধান করবেন, আমার মনে হয় এগুলি গুরুত্ব পাবে। যে আমার মনে হয় না যে নিজে অ্যালায়েন্সে যুক্ত হওয়ার কথা, এটা তত একটা গুরুত্ব পাচ্ছে না। গুরুত্ব পাচ্ছে না। এবার আমরা দেখছি যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। আমরা গত প্রায়, আমি যদি ভুল না হয়ে থাকি, প্রায় 3 দশকে আমরা দেখিনি যে এরকম পরিস্থিতিতে কিংবা জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে বাংলাদেশের সরকার প্রধানের সাথে আমেরিকার সরকার প্রধানের কিংবা আমেরিকার প্রধানের কোনো ধরনের কোনো বৈঠক, এবারে সেটি হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য আসলে এটি কতটা ইতিবাচক, কিংবা কোন কোন দিকগুলোতে আসলে সুযোগ রয়েছে, বাংলাদেশের সম্ভাবনা রয়েছে আমেরিকার সাথে সম্পর্কের উন্নয়নের? অবশ্যই, তো আমি বলবো যে পররাষ্ট্রনীতিতে অবশ্যই সুযোগ আছে, কারণ আপনারা জানেন যে বিগত সরকারের সাথে, বিশেষ করে 15 বছরের মতো আমেরিকার সাথে অনেকটা যে বাকযুদ্ধ আমরা দেখেছি। তো আশা করবো এখান থেকে বেরিয়ে আমাদেরকে আসতেই হবে, কারণ আপনার এদের সমর্থন আমাদের বিভিন্ন সেক্টরে আসলে প্রয়োজন। বিশেষ করে আপনার বাংলাদেশকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমেরিকার সমর্থন আসলে গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা, আপনারা জানেন যে বিভিন্ন দেশ বাংলাদেশকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেয় এটা কিন্তু ঋণ হিসেবে দেয়, কিন্তু ইউএসএ যে সাপোর্টটা দেয় এটা কিন্তু এমনি দেয়, এটা কিন্তু ঋণ হিসেবে দিচ্ছে না, এটার কোনো ইন্টারেস্ট না, এটা একবারে দিয়ে দিচ্ছে, অনেকটা দানের মতো। তো অবশ্যই আমাদের ইউএসএ সাপোর্টটা দরকার। আর তাছাড়া বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের থেকে অনেকগুলি প্রোডাক্ট আমেরিকাতে আসে, বিশেষ করে গার্মেন্টস এর ব্যাপারে যে জিএসপি সুবিধাটা যদি এটা যদি আপনার ওপেন করতে পারেন, আমার মনে হয় এটা একটা বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প প্রচন্ডভাবে উপকৃত হবে, এবং বাংলাদেশের এই জিএসপির কারণে বাংলাদেশের অর্থনীতি আমার মনে হয় মানে খুব, যদি এটা হয়ে যায় তাহলে আমি বলবো যে খুব ব্যাপকভাবে ঘুরে দাঁড়াবে। তো আশা করছি যে যেহেতু ওনার একটা মানে বিশেষ করে আপনার যে বর্তমান বাইডেন প্রশাসন, ডেমোক্রেটিক গভর্নমেন্টের সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে আমরা দেখেছি। তো আমার মনে হয় যদি এই ব্যাপারে উনি একটু মানে চিন্তা ভাবনা করেন, আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা অভূতপূর্ব ব্যাপার হবে। আমেরিকার পলিসিগত বিষয়গুলো আসলে কতটা আলোচনায় আসতে পারে? বিশেষ করে আমরা বিগত বছরগুলোতে স্যাংশন থেকে শুরু করে নানাবিধ বিষয় দেখেছি। আসলে এগুলি আসা উচিত, কারণ আপনার আসলে একটা স্যাংশনওয়ালা জাতি আসলে কখনো আপনার আমি বলবো যে অনেকটা মেরুদণ্ডে মানে আঘাতপ্রাপ্ত, মেরুদণ্ডহীন বলবো না, আঘাতপ্রাপ্ত। তো এটা আসলে আমার মনে হয় যে স্যাংশনগুলি এসেছে, এটা আমরা দেখেছি আসলে কিছু ব্যক্তির উপরে, কিন্তু আসলে আমরা এটা ডিটেলস কিন্তু কোনো আমেরিকার সরকারও এটা ওইভাবে পাবলিশ করেনি, আর বাংলাদেশের সরকার তো মোটেই করবে না, যেহেতু এটা ওদের আমলে হয়েছে কিংবা কোনো স্পেসিফিক অ্যালিগেশনের মাধ্যমে হয়েছে।
তো আমরা আশা করব যে এই ব্যাপারগুলি উনি যখন আসবেন, একটা সুযোগ আসছে মার্কিন উচ্চ পর্যায়ের সাথে ওনার বৈঠক করার, এই জিনিসগুলি উনি একটু যদি বিবেচনা করেন, আমার মনে হয় হয়তো করবেন ইন্টারনালি, যেহেতু এটা একটা সুযোগ আসছে। হয়তো আপনার দেখা গেছে যে আমরা এটা পাবলিকলি এখন অনেকে জানছি না, কিন্তু হয়তো এটা ওনার সফরের পরে যখন উনি প্রেস ব্রিফিং করবেন তখন এটা হয়তো খোলাসা হবে। আমি আশা করবো এগুলি উনি টাচ করবেন, কারণ এটার সাথে পুরো বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের যেই সামনে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা, এটা জড়িত। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. জি, মোহাম্মদ আব্দুর রশিদ, আনাপ আলম যেটি বলছিলেন যে 15 বছরের বরফ হয়তো অনেকাংশে গলে যাবে, কিন্তু অপরদিকে 15 বছর আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আসলে বিগত যে সরকার, আওয়ামী লীগ সরকারের যে সম্পর্ক ছিল, যতটা ভালো সম্পর্ক ছিল ততটা ভালো সম্পর্ক কিন্তু আওয়ামী বিরোধী যে দলগুলো রয়েছে তাদের কারোর সাথে কখনোই ছিল না, এবং এখনো আমরা নানা ধরনের টানাপোড়েন দেখতে পাচ্ছি। এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে যদি ডক্টর ইউনূস কিংবা নরেন্দ্র মোদী যদি মুখোমুখি হতেন, আমরা হয়তো কিছুটা আভাস পেতাম, সেটার কোনো সম্ভাবনা নেই। আপনার কাছে কি মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে কেমন হতে পারে? ধন্যবাদ এই প্রশ্নের জন্য আপনাকে। অপলা, আসলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা সম্পূর্ণভাবে ঐতিহাসিকভাবে শুরু, এবং তারপরে আমাদের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আছে, আমাদের নদীগত সম্পর্ক আছে, সম্প্রতি ইলিশেরও আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, রাইট? কখন আমরা ভারত থেকে পেঁয়াজ, গরু সবকিছু বলা যায় ভারতের উপর অনেকাংশে আমরা ডিপেন্ড। সো এরকম একটা প্রেক্ষিতে ভারতের চারপাশে সবচেয়ে ভালো গণতান্ত্রিক দেশ কিংবা সবচেয়ে ভালো মানুষের দেশ হচ্ছে কিন্তু বাংলাদেশ, এবং বাংলাদেশের অস্থিরতা কিন্তু অন্যান্য দেশের মতো কিন্তু না, যেমন পাকিস্তানে কিংবা শ্রীলঙ্কায় আছে সেরকম কিন্তু বাংলাদেশে নেই। ভারত একটা গণতান্ত্রিক দেশ, প্রায় মোর দ্যান 1 বিলিয়ন পপুলেশনকে সে হোল্ড করে, একটা ইকোনমিক স্ট্রং কান্ট্রি, রাইট? ভারত একটা বড় ভাই, এবং বড় ভাইদের সম্পর্ক সবসময় এমনই হওয়া উচিত ছোট ভাইদের সাথে বা ছোট রাষ্ট্রদের সাথে, যে নীতিগতভাবে আমি তোমাকে সবসময় সাপোর্ট করি। যেমন বাংলাদেশের গণতন্ত্র সুসংগত করা, মানবাধিকারকে সমুন্নত রাখা, এই বিষয়গুলোতে যদি আমরা স্ট্রং হই, ভারত যদি সহযোগিতা করে, তাহলে আন্তর্জাতিক বিশ্বে কিন্তু ভারতও আমাদের সহযোগিতা পাবে। একটা জিনিস মনে রাখবেন, আন্তর্জাতিক বিশ্বে কিংবা জাতিসংঘে ভারত রাষ্ট্র হিসেবে তার অধিকার এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অধিকার কিন্তু সমান। ভারতেরও কিন্তু জাতিসংঘে একটা ভোট, আমাদেরও কিন্তু একটা ভোট। সুতরাং আমরা যদি রিজিওনাল শক্তি হিসেবে এই একে অপরকে যদি আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে সহযোগিতা করি, তাহলে কিন্তু ভারত আমাদের উপকৃত হতে পারে, আমরা উপকৃত হতে পারি। আর যে সম্পর্কটা আমরা বিগত সরকারের সময় দেখেছি, অনেকে বলে মিয়া বিবির সম্পর্ক, লোক এটা হতেই পারে, কারণ ভারত বাংলাদেশের সাথে কিছু আচরণ করেছে, যে আচরণগুলো খুব বৈরী মনে হয়েছে। আমরা জনগণ হিসেবে সেটাতে কষ্ট পেয়েছি, বিশেষ করে 54টা নদী ভারত থেকে বাংলাদেশের মধ্যে ঢুকেছে, এখানে একতরফাভাবে পানির প্রত্যাহার। সম্প্রতি যে বাংলাদেশে একটি বন্যা হয়ে গেল, সেই বন্যায় কোনো পূর্বগতি আগাম সংকেত না দিয়ে মনে করেন পানি ছেড়ে দেওয়া, বাংলাদেশের প্লাবিত করা। এছাড়াও আরো অনেক কিছু ইস্যু আছে যেগুলো আমরা মনে করি যেটা প্রতিবেশী সুলভ আচরণ না। ভারতের এই প্রতিবেশী সুলভ আচরণটা ভারতের স্বার্থে আমাদের সাথে রাখা উচিত, আর আমরা তো সবসময় চাই সেটা। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে এটা ডিপেন্ড করে একটা সরকার কতটুকু, আপনাকে মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল পলিটিক্সে কেউ পারফেক্ট না। বড় শক্তি ছোট শক্তির উপর প্রভাব বিস্তার করার চেষ্টাই করবে, এবং তারা শক্তি বিস্তার করে যতটুকু বেনিফিট নিতে পারে সেই বেনিফিটটা তারা নেবেই। তো আমাদের ডিপ্লোমেসি কতখানি স্ট্রং, আমাদের মেশিনারি কতখানি স্ট্রং, এটার উপর ডিপেন্ড করে আমরা কতখানি বার্গেন ফোর্স তৈরি করতে পারবো, এবং আমরা আমাদের অধিকারগুলোকে আদায় করতে পারবো। যেমন বিশেষ করে তিস্তার পানি, গঙ্গার পানি, এগুলো যে বন্টন বিষয়ে আমরা পারিনি এতদিন ধরে। তো ভারত তো চাইবেই তার অনুকূল একটা রাষ্ট্র সরকার ব্যবস্থা বাংলাদেশে থাকুক, কিন্তু বাংলাদেশের জনগণ কি চায় এটাকে ভারত কখনো গুরুত্ব দেয়নি। আমরা মনে করি যে বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত ভারতের সাথে জনগণ ভার্সেস জনগণ, তাহলেই কিন্তু সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়। আর যদি সরকারের সাথেই শুধু সম্পর্কটা বিল হবে, এই সম্পর্কটা কিন্তু বেশি দিন টেকে না। এই যে ঘটনাটা আমরা ঘটতে দেখলাম বাংলাদেশে, যে গণ অভ্যুত্থান হলো, এতে কিন্তু ভারতেরও ক্ষতি হয়েছে। ভারতের প্রতি কিন্তু আমাদের জনগণের কিন্তু একটা অন্যরকম
আগে যে মানে আগ্রহ ছিল সেই আগ্রহ থেকে অনেক দূরে সরে গেছে বাংলাদেশের মানুষ। এটা ভারতের জন্য সমস্যা। তো আমি মনে করি ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদী দেখা না করার বিষয়টা আপাতত আমাদের কাছে কনসার্ন মনে হলেও ভারতও আমাদেরকে কিন্তু অবজার্ভ করছে যে বাংলাদেশ কিভাবে রিয়াক্ট করছে, ইউনূস সরকার কিভাবে রিয়াক্ট করছে। আমরা ইলিশ পাঠিয়েছি, আমরা আরো যদি কিছু উদারতা দেখাতে পারি, হ্যাঁ উদারতা যখন দেখাবো তখন সবাই আমরা এক টেবিলে বসবো। উদারতা তো আমরাই শুধু দেখে আসছি, এই ধরনের একটা অভিযোগ আছে কিন্তু। উদারতা রাইট, আমাদের অ্যাগেইন আপনি বড় শক্তি ভার্সেস ছোট শক্তি উদারতা বেশি দেখা যদিও উচিত, বড় শক্তিকে বেশি উদারতা দেখা। দেখেন আমেরিকার পলিসি দেখেন, আমেরিকা জার্মানির মতো শত্রুকে বন্ধু বানাতে পেরেছে, জাপানের মতো বড় শত্রুকে বন্ধু বানাতে পেরেছে। বড়দের উদারতা এমন থাকা উচিত তারা বন্ধু বানিয়ে নেবে শত্রুকেও। এই অ্যাটিটিউডটা যদি ভারতে থাকে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে না, তাহলে কিন্তু ভারত আরো বেশি ডেভেলপ হবে, ওই অঞ্চল আরো বেশি শক্তিশালী হবে এবং চীনের সাথে ভারতের যে একটা মানে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতায় ভারত অনেকগুলো বন্ধু পাবে, রিজিওনালি পাবে, ইন্টারন্যাশনালি পাবে। এটা ভারতকে করা উচিত। তবে আমার কাছে মনে হয় ডক্টর ইউনূসের সরকার মাত্র 2 মাসও হয়নি, এটাকে অবজার্ভ করার বিষয় আছে, ভারতেরও দেখার বিষয় আছে, কারণ ভারত তো হুট করে একটা সম্পর্ক তো অল্প সময়ের মধ্যে রিবিল্ড করতে পারে না, তাদেরকে অবজার্ভ করতে হবে। এবং ফাইনালি আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একটা শক্তি, আন্তর্জাতিকভাবে তার যে গ্রহণযোগ্যতা আছে, আন্তর্জাতিকভাবে তার যে লবি আছে, আন্তর্জাতিকভাবে তার যে ডিপ্লোম্যাটিক একটা পাওয়ার আছে, এটাকে উনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে অবশ্যই ভারতের সাথে অন্ততপক্ষে বিগত সরকারের সময়ের মতো না, তার চাইতে উন্নত এবং ভালো সম্পর্ক একটা তৈরি করার যথেষ্ট স্কোপ এখানে আছে। এই যে সম্পর্ক তৈরি করার কথা বলছেন, আসলে আপনার কাছে কি মনে হয়, প্রতিবেশী তো আসলে চেঞ্জ করা সম্ভব না, প্রতিবেশী পরিবর্তন করা সম্ভব না, সেই ক্ষেত্রে ভারত কি আসলে একটু বড় পরিসরে চিন্তা করবে নাকি? মানে শুধুমাত্র সরকার কেন্দ্রিক বাংলাদেশ চিন্তা না করে একটা সত্যিকারের প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে যদি ভারত মেনে নেয়, তাহলে সেই ক্ষেত্রে কি আসলে সম্পর্ক উন্নয়নটা আরো বেশি সহজ হয় নাকি? হ্যাঁ হয়, এবং সেটাই হওয়া উচিত। এগেইন দেখেন আমাদের সাথে কানাডার সম্পর্ক কিরকম, আমেরিকার সাথে। কানাডা ঢুকতে গেলে আমাদের শুধুমাত্র আমাদের ড্রাইভার লাইসেন্সটা দেখাতে হয়। ভারতের সাথে তো বাংলাদেশের সম্পর্ক এরকমই হওয়া উচিত, কারণ ভারতের সাথে আমাদের সব দিক দিয়ে মিল আছে, এক্সেপ্ট সাম রিলিজিয়াস ডিফারেন্স, উই হ্যাভ অল সিমিলারিটিস। খাদ্য, পোশাক আশাক, মুভি দেখা থেকে শুরু করে সবকিছুর মধ্যে আমাদের বিলিয়নস এন্ড বিলিয়নস ডলার ভারতে যায়, আমরা চিকিৎসার জন্য যাই। ভারতের প্রায় 25-30 হাজার কর্মচারী এসে তার বেশি কর্মচারী এসে বাংলাদেশে কাজ করে, তারা রেমিটেন্স নিয়ে যায়। লুক, সম্পর্ক যত সহজ হবে, বর্ডার যত ইজি হবে, তত বেশি দ্রুত ডেভেলপমেন্ট হবে। দুই দেশ একে অপরকে হেল্প করে কিন্তু উঠে যেতে পারে। আপনার মনে আছে নিশ্চয়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসপ্রাপ্ত জাপান, যেখানে আমেরিকা অ্যাটম বোমা ফেলেছিল, সেই জাপানকে রিবিল্ড করার জন্য কিন্তু আমেরিকা উদ্যোগ নিয়েছিল। উইদিন 35 to 40 years জাপান বিকেম দ্য সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। সেম ওয়েতে জার্মানিতেও কিন্তু বাংলাদেশ আমেরিকা তাদেরকে হেল্প করেছে। সুতরাং ভারত যদি আশপাশের রাষ্ট্রগুলোকে হেল্প করে বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করে জনগণের সাথে কানেকশন তৈরি করতে পারে, তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের শক্তি, যে শক্তি থেকে ভারত বেনিফিটেড হতে পারে, আমরা সবাই বেনিফিট। ভারতকে সেই পথে যাওয়া উচিত। জি নিশ্চয়ই। আহনাফ আলম একটু যুক্ত করবেন কিনা? সম্প্রতি কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে খুবই নেতিবাচক একটা মন্তব্য করেছে, আমি ঠিক জানি না আপনি গণমাধ্যমে দেখেছেন কিনা। তিনি এরকম একটা কথা বলেছেন যে ভারত বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা যাবেন ভারতে তাদেরকে আসলে উল্টোভাবে আটকিয়ে রাখবেন, এই ধরনের একটা কথা বলেছেন। এবং ভারতীয় মিডিয়াগুলোতে আমরা প্রচুর নেতিবাচক সংবাদ দেখছি বাংলাদেশ সম্পর্কে। আপনার কাছে কি মনে হয় আসলে শুধুমাত্র বাংলাদেশের যে আগের যে ক্ষমতাসীন দল ছিল সেই আওয়ামী লীগের উপর এক ধরনের ভালোবাসা থেকে এই ধরনের সম্পর্ক, নাকি বাংলাদেশের প্রতি ভারতের এক ধরনের বৈরিতা রয়েছে? আসলে 15 বছরের সম্পর্ক হঠাৎ করে ভেঙে গেলে যা হয়, আমরা আসলে তেমনই কিছু মন্তব্য দেখতে পেয়েছি, বিশেষ করে দুই সাইড থেকেই। কিন্তু আমার মনে হয় না এটা আসলেই মানে দুই দেশেরই আসলে অফিসিয়াল স্টেটমেন্ট। কারণ আমার মনে হয় দিন যত যাবে আমরা এটা আরো স্পষ্ট নীতিগুলি দেখতে পাবো। যেমন বিশেষ করে ধরেন যে আপনার ইলিশের ব্যাপারে যদি ধরি, আপনার ইলিশ আমরা দিব না, কিন্তু আমরা তো এখন দিচ্ছি, কেন এটা সম্পর্কের খাতিরে দিচ্ছি। আবার ইন্ডিয়ার দেখেন মানে প্রথম 2 সপ্তাহ যেমন আপনার ওদের মিডিয়াগুলিতে যেভাবে শবদ ছিল যে বাংলাদেশে এক সংখ্যালঘুদের উপরে নির্যাতন, এখানে আসলে মানে মিডিয়ার ভূমিকাটা খুবই, আমি বলবো যে একটা নেতিবাচক ছিল। ইন্ডিয়ার মিডিয়াগুলি বিশেষ করে আপনার যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, ওনারা কাটছাট মানে ইয়ে করে আপনার মানে অনেকটা গুজবের মতো অনেক কিছু গুজবও ছিল এখানে। তো আমার মনে হয় এগুলি আস্তে আস্তে বন্ধ হচ্ছে। এবং আমার মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্ক, যেটা ভাই বললো যে কূটনীতিক তো অবশ্যই থাকবে, প্লাস বন্ধুত্বপূর্ণ হতে হবে। এবং উনি আরো কিছু গুরুত্বপূর্ণ বলেছেন যে বন্ধুত্বপূর্ণ হলেই যেমন শুধু যে বাংলাদেশের লাভ হবে তা না, ইন্ডিয়ারও লাভ হবে। তো আমরা আশা করছি যে সেদিকে আমরা এগোবো।
জি, আমি একটু রোহিঙ্গা ইস্যুটা একটু আলোচনায় আনতে চাই। রোহিঙ্গা ইস্যু নিয়ে নানান রকমের তৎপরতা আমরা বাংলাদেশে দেখেছি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর, কিন্তু যে পরিমাণ তৎপরতা আমাদেরকে দেখানো হয়েছে সেই পরিমাণ আসলে কার্যকারিতা আমরা পাইনি। আপনার কাছে কি মনে হয় এবার আসলে রোহিঙ্গা ইস্যুটা কি আসবে এবং আসলে সেটা কতটুকু? আসলে প্রথম থেকে বিগত সরকারের রোহিঙ্গা পলিসিটাই ছিল ভুল। বাংলাদেশে আসলে এইভাবে ঢুকতে দেওয়া ঠিক হয় না, এটা একেবারেই ভুল করেছে। কিন্তু আমি মনে করি এবার ইউএন এর অধিবেশনে এটা অবশ্যই গুরুত্ব পাওয়া উচিত, কারণ বাংলাদেশের সে অবস্থা নাই যে আপনার 10 লক্ষ কিংবা 12 লক্ষ, এটা দিন দিন বাড়ছে। এই সমস্ত লোকদেরকে পুনর্বাসন করা এবং এটা বছরের পর বছর এটা কন্টিনিউ করা। তো যেহেতু আগে বললাম যে ডক্টর ইউনূসের সাথে মার্কিনীদের, শুধু মার্কিনী না, আপনার বড় দেশগুলির সাথে ওনার খুবই বলবো যে ভালো সম্পর্ক, এবং যদি কোনোভাবে মায়ানমারকে প্রেসারাইজ করা যায় এবং এটার সাথে ইন্ডিয়া এবং চায়নাকেও আসতে হবে, কারণ আপনার এটা শুধু যে আপনার মায়ানমারের একা না, এটাতে হয়তো ওই সময় আর অনেকের ইন্ধন ছিল। তো এই ব্যাপারগুলি নিয়ে আমরা আশা করছি যে আসলে যে সমস্যাগুলি, এগুলি কিন্তু 1-2 দিনে 1-2 মাসও কিন্তু সম্ভব না, এটা বছরের পর বছর লাগবে। কিন্তু এটা যদি একটা সঠিক উদ্যোগ শুরু হয়, প্রক্রিয়াটা শুরু হয়, এটা আমার বাংলাদেশের জন্য ভালো, এবং আমরা আশা করছি যে এই জিনিসগুলি অগ্রাধিকার পাবে। আর আসলে ইউএনএ মানে আপনার আসলেই যে আমরা শক পেয়ে যাব, এটা কিন্তু আসলে ভাবা ঠিক না। ইউএনএ আপনার যখন আমরা বিগত বছরগুলিতে দেখেছি, যেমন বাংলাদেশ থেকে যারা এসেছে পলিটিক্যাল সরকার, ওরা ওদের উন্নয়নের কথা বলেছে এবং ওদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছে, যেহেতু এই সরকার একেবারেই নতুন। আমরা আসলে এখন দেখার অপেক্ষা থাকবো যে আসলে ওনারা দেশ নিয়ে কি রোডম্যাপ ঘোষণা করেন, ওনাদের পরিকল্পনাটা কি, এবং বিশ্ববাসীর থেকে কি ধরনের সহযোগিতা চাওয়া হচ্ছে, ওই জিনিসগুলি আমরা আসলে দেখব। জি, নিশ্চয়ই। আমি রোহিঙ্গা ইস্যু নিয়ে আরো কথা বলবো, তবে তার আগে একটু বিরতির সময় হয়ে গেছে। দুজন অতিথি সঙ্গেই থাকবেন। দর্শক আপনারাও সঙ্গেই থাকুন, দ্য ভিউজ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আলোচনায় রয়েছে জাতিসংঘ। শিরোনাম ঠিক করেছি জাতিসংঘ বিশ্ব মঞ্চে বাংলাদেশের কূটনৈতিক শক্তি, অর্থাৎ জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অবস্থান, সংকট, সম্ভাবনা, নানাবিধ চ্যালেঞ্জ, এই বিষয়গুলোই আলোচনায় থাকছে। দর্শক আপনারাও চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন, ফোন করতে পারেন। TVN24 আমাদের ফেসবুক পেজ, লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন, ফোন করতে পারেন। আমার সাথে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, তারা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি আবারও আলোচনা শুরু করতে চাই। নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টর আহনাফ আলম আছেন আমার সাথে, রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রশিদ। মোহাম্মদ আব্দুর রশিদ, বিরতিতে যাবার আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হচ্ছিল। আমরা শুরু থেকে দেখে আসছি বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের সাথে বাংলাদেশের যখন বৈঠকগুলো হয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক, এই রোহিঙ্গা ইস্যু নিয়ে যতবার আলোচনা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ সহায়তা দেওয়ার কথা বলেছে, নানাবিধ আশ্বাস দিয়েছে, কিন্তু রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য যে কূটনৈতিক তৎপরতার প্রয়োজন, সেটি কিন্তু অন্যান্য দেশগুলো দেখায়নি, কিংবা নিজ দেশেও রোহিঙ্গাদেরকে নেয়ার মতো কথা কিংবা প্রস্তাব কোনো দেশ বলেনি। আপনার কাছে কি মনে হয় রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রে যে ধরনের খুব শক্ত কূটনৈতিক তৎপরতা প্রয়োজন, ডক্টর ইউনূস সেটা কতটা পারবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তার আগে আমি বলি, বাংলাদেশ যে কথা ভাই বললেন যে রোহিঙ্গা ইস্যুতে আসলে বাংলাদেশও ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক কমিউনিটিও কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে যে আমরা যদি অতীতের আমরা রিফিউজির ইস্যুগুলো দেখি, আপনার সিরিয়ার রিফিউজি, তারপর ইরাকের রিফিউজি, তারপরে আপনার প্যালেস্টাইনিদের রিফিউজি, এরা তারপরে আপনার লিবিয়ার রিফিউজি, এই রিফিউজিগুলো কিন্তু যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, তখন এরা সম্পূর্ণভাবে কিন্তু ওই দেশে আর প্রত্যাবর্তন করে না। এই অভিজ্ঞতাগুলো আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা এতগুলো রোহিঙ্গা
রোহিঙ্গাকে আমাদের দেশে প্রবেশ করতে দিয়েছে, যেটা সংখ্যা এখন 10-12 লাখ হয়ে গেছে। নট অনলি দ্যাট, এরা তো আবার অনেক সন্তান নেয়, সন্তান ছেলে মেয়ে মিলে এটা হয়তো আগামী দিনে এটা ডাবল হতে যাবে। এই যে ইনফ্লাক্সটার ব্যাপারে আমাদের অনেক আগে সচেতন হওয়া দরকার ছিল। আর যদিও একটা জাতিসংঘে একটা রিফিউজি বিষয় কনভেনশনে কিছু নীতিমালা গ্রহণ করা হয়েছিল, কিছু আইন পলিসি পাস করা হয়েছিল যে পৃথিবীর যে প্রান্তে রিফিউজিরা আসুক না কেন, রিফিউজিদের শেল্টার এবং টেক কেয়ার এবং তাদের মানবাধিকার সুরক্ষার জন্য এবং তাদেরকে দেখভাল করার জন্য আন্তর্জাতিক কমিউনিটি একটা বড় দায়িত্ব পালন করবে। সেক্ষেত্রে কিন্তু করেনি আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলো। আপনারা একটা জিনিস দেখেন যে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র, তার পাশে একটা বিশাল বড় রাষ্ট্র হচ্ছে মিশর। এই যে প্যালেস্টাইনিদের উপর এত অত্যাচার চলতেছে, মিশর কিন্তু তার গেট খুলে দিচ্ছে না, রিফিউজি হিসেবে তাদেরকে কিন্তু আসতে দিচ্ছে না, তাই না? কতগুলো জনগণ আছে প্যালেস্তাইনের মধ্যে, অত বেশি না কিন্তু। আর আমরা 7-8 লক্ষ 10 লক্ষ মানুষকে আমাদের দেশে আসতে দিলাম। এখন এরপরে বিশ্ব আমাদেরকে বিভিন্ন ধরনের প্রমিস করলো, এই দেবো সেই দেবো, এই করবো সেই করবো। লোক, আমরা অলরেডি সারা আমেরিকার যত জনগণ আছে তার চাইতে অর্ধেকের বেশি জনগণ বাংলাদেশে বসবাস করে। গোটা ইউরোপের প্রায় অর্ধেকের কাছাকাছি জনগণ বাংলাদেশে, অস্ট্রেলিয়া মহাদেশের চাইতেও বেশি জনসংখ্যা বসবাস করে বাংলাদেশের মধ্যে। সেখানে আমরা কি এত লোক নিয়ে ধারণ করতে পারি কিনা? বাংলাদেশে একটা অর্থনৈতিক চাপ আছে না, আমাদের অর্থনৈতিক অবস্থা তো ভালো না। আমাদের অর্থনৈতিক অবস্থা এখন বহির্বিশ্বরাও তো সেখানে যথেষ্ট অর্থনৈতিক অনুদান আমাদেরকে দিচ্ছে না রোহিঙ্গা বিষয়ে। তো আমি মনে করি এই বিষয়ের একটা জিনিস আপনাকে বলে রাখি, কোথায় যেন সারা বিশ্বের মোড়ল বা নেতা কিংবা লিডার, আমেরিকা যেন কোথায় একটা দুর্বলতা আমেরিকার মধ্যে কাজ করছে। কারণ আমেরিকাই তো আন্তর্জাতিক শক্তিগুলোকে আসলে এনার্জি দেয়, ফুয়েল দেয়। আমেরিকাতে একটা বড় নেতৃত্বের ক্রাইসিস আছে, এর কারণে বিশ্বে একটা নেতৃত্বের অভাব চলছে। আপনি দেখেন দাগেস্তান, চেচনিয়া, বোসনিয়া, হার্জেগোভিনা, এখানে যে বড় বড় ইস্যুগুলো রাশিয়ার সাথে তৈরি হয়েছিল, বিল ক্লিন্টনের সময় এই সমস্যাগুলোর সমাধান কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে কতবার মিটিং করা হয়েছে, সেটা কিন্তু সমাধান করা হয়েছে। কিন্তু দেখেন আপনি ইউক্রেনের দিকে তাকান, যদি প্যালেস্টাইন ইসরায়েলের সমস্যার দিকে তাকান, যদি রোহিঙ্গাদের সমস্যার দিকে তাকান, এই প্রবলেমগুলো যেন ঝুলে আছে। এই সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক বিশ্ব সেভাবে করে আগ্রহ দেখাচ্ছে না, আমেরিকার মেশিনারি যেন আগের মতো কাজ করছে না। তো আমরা এখানে ঘরের মধ্যেই দেখতে পাচ্ছি আমেরিকা বিগত প্রায় 1 দশক ধরে আমেরিকা একটা বড় শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের এখানে একটা ঘাটতি চলছে। হয়তো এটাই হতে পারে। আদারওয়াইজ আমেরিকা যে ভ্যালু অ্যান্ড প্রিন্সিপালের উপর বেস করে জাতিসংঘ তৈরি করেছিল, যে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন সারা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য, এবং আমেরিকা সেটার যে লিডারশিপ তৈরি করেছিল, নিজের যে শক্তি পাওয়ারকে সেই কাজে খরচ করতো, সেই জায়গাটা যেন কোথায় সেই আমেরিকাকে আমরা এখন আর দেখছি না। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা অ্যালায়েন্স তৈরিতে ব্যস্ত, কিন্তু উদ্যোগ নিতে তারা অ্যাকশনস নিচ্ছে না। তাদের প্ল্যান আছে, এক্সিকিউশন হচ্ছে না। তারা গোল তৈরি করে, কিন্তু সেই গোলে পৌঁছানোর জন্য নিজের শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে না। এই কারণেই আমার কাছে মনে হচ্ছে রোহিঙ্গা সমস্যাটার সমাধান হচ্ছে না। তবে আমি মনে করি ভারত, অস্ট্রেলিয়া, এই যে কোয়াডের যে দেশগুলো আছে, এই দেশগুলো যদি একসাথে সংঘবদ্ধ হয়, আমেরিকা, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থাগুলো যদি তারা একসাথে হয়, তাহলে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে কিন্তু আমার বেশি দিন সময় লাগবে না। আর হচ্ছে যে এটা একটা বড় ক্রাইসিস, এবং এই ক্রাইসিসের কিন্তু ভবিষ্যৎ আসলে খুব একটা ভালো না যদি আমরা এটা অল্প সময়ের মধ্যে সমাধান করতে না পারি। জি, আরেকটা বিষয় জানবো, যেটি বলছিলেন যে আমেরিকা প্ল্যান দিচ্ছে কিন্তু আসলে সেটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। মূলত আমেরিকার অনেকগুলো পলিসির উপর কিন্তু বিভিন্ন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক নানাবিধ প্রেক্ষাপট কিন্তু আসলে নির্ভর করে। সেক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয় সমাধানটা কি হতে পারে? রোহিঙ্গা সমস্যার সমাধান না, যে কোনো ধরনের সমস্যার সমাধানটা আসলে কি হতে পারে? যেহেতু আপনি নেতৃত্ব সংকটের কথা বলছিলেন, একটা শক্ত নেতৃত্ব গঠনের কথাই বলি, কিংবা আমেরিকাকে সেই পুরনো শক্ত অবস্থানে নিয়ে আসার কথা বলি, কি হতে পারে? দেখেন, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেভাবে নেতৃত্ব দিয়ে আপনার হিটলারকে পরাজিত করেছিল, মুসলিনিকে পরাজিত করেছিল, হিরোহিতোকে পরাজিত করেছিল, এবং এরপরে জাপানের মতো, জার্মানির মতো দেশগুলোকে আবার রিবিল্ড করার জন্য তার ফাইন্যান্স দিয়েছে, ইকোনমি দিয়েছে, তাদের স্টুডেন্ট, লক্ষ লক্ষ স্টুডেন্ট এখানে এসে ইউরোপ, আমেরিকার মধ্যে স্কলারশিপ নিয়ে আবার তারা ফেরত গিয়ে নিজের দেশকে রিবিল্ড করেছে। আবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জাতিসংঘ তো আমেরিকারই তৈরি। আমেরিকা এই জাতিসংঘ তৈরি করেছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির জন্য, যেখানে জাতিসংঘের সব পৃথিবীর 193টা দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু প্রতি বছর এখানে আসে। এই সেপ্টেম্বর মাসে এখানে আন্তর্জাতিক পিস অ্যান্ড পলিসি নিয়ে তারা কথা বলে, এবং এখানে সাইড বাই সাইড অনেক আলোচনাও হয়। কিন্তু আমরা এই আলোচনাগুলো কিন্তু চলে আসছে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে। কিন্তু যখন আমরা অ্যাকশন দেখতে চাই থ্রু দ্য গ্রাসরুট লেভেল, তখনই আমরা যেন মনে হয় যে ওখানে অ্যাকশন আসলে যথেষ্ট না। তো এখন আমার কাছে মনে হয় যে আমরা যদি আমেরিকার এটা দেখেন, প্যান্ডেমিক সিচুয়েশনটা হওয়ার পরে, করোনার পরে বিশেষ করে পৃথিবীর সব দেশে আমি দেখছি একটা বড় ধরনের নেতৃত্বের ক্রাইসিস চলছে। ইভেন কি ইন্ডিয়াতে যে সরকারটা এখন এই মুহূর্তে আছে ক্ষমতার মধ্যে, এটা তো একটা বলা যেতে পারে সাম্প্রদায়িক সরকার। এবং আপনি যেটা বলেন একটু আগে, তার স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে করে বলে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে পায়ের উপরে তুলে মাথা ঝুলায় রাখা হবে, হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট?
এইটা তো কখনো মানে বন্ধুত্ব সুলভ ল্যাঙ্গুয়েজ হতে পারে না। তো এই যে ভারতেও একটা নেতৃত্বের সংকট চলছে, পাকিস্তানে একটা বড় নেতৃত্বের সংকট চলছে, আমেরিকাতে চলছে, ইভেন কি রাশিয়ার মতো দেশেও কিন্তু একটা বড় নেতৃত্ব, পুতিন বহুদিন ধরে বসে আছে, ওখানে গণতান্ত্রিক নির্বাচন হয় না, বাংলাদেশেও তো 17 বছর ধরে হয়নি। পৃথিবীর যেন বেশিরভাগ দেশের মধ্যে বড় একটা ক্রাইসিসের মধ্যে আছে। এই ক্রাইসিস থেকে যদি আমরা বের হতে না পারি, আমেরিকা যদি তার লিডারশিপকে পুনরুদ্ধার করতে না পারে, তার শক্তি, এখনো আমি বলি আমেরিকা পৃথিবীর সবচেয়ে বেশি ধনী দেশ, আমেরিকা ডিপ্লোম্যাটিক্যালি পৃথিবীর সবচেয়ে স্ট্রং দেশ, মিলিটারিলি পৃথিবীর সবচেয়ে বেশি স্ট্রং দেশ, আমেরিকা সব দিক দিয়ে কিন্তু একটা বড় শক্তি পৃথিবীর মধ্যে। এই শক্তিটাকে যদি আমরা পৃথিবীর সমস্যার সমাধানে যদি আমরা ব্যয় করি, তাহলে কিন্তু পৃথিবীর সমস্যার সমাধান হয়, অতীতে হয়েছে। নট অনলি দ্যাট, এই যে গ্লোবাল ওয়ার্মিং একটা বড় চ্যালেঞ্জ, দরিদ্রতা একটা বড় চ্যালেঞ্জ, যদিও দারিদ্রতার নেতৃত্ব দানকারী পৃথিবীতে নাম্বার 1 পায়োনিয়ার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে, আগামীকালকে উনি এটা নিয়ে কথা বলবেন বাইডেনের সাথে। তো আমাদের কাছে কিন্তু আছে, আমেরিকার দরকার শুধু তার ইনফ্লুয়েন্স, তার ইম্প্যাক্ট অ্যান্ড তার পাওয়ারটাকে রাইট ওয়েতে, রাইট জায়গাতে, উইথ রাইট প্ল্যান অ্যান্ড রাইট এক্সিকিউশনে যদি এটাকে কাজে লাগাতে পারে, তাহলে পৃথিবীর অনেক সমস্যার সমাধান সম্ভব। আর যদি না পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে পৃথিবীও একটা বড় ক্রাইসিসে পরিণত হবে ইন টার্মস অফ ডেমোক্রেসি, কারণ অনেক দেশে এখন ডেমোক্রেসি নাই, আবার ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ, কারণ পৃথিবীতে আমাদের নেক্সট প্রেসিডেন্ট আমি জানি না কি হবে, যদি ডোনাল্ড ট্রাম্প হয়, হি ইভেন ডোন্ট আন্ডারস্ট্যান্ড ক্লাইমেট চেঞ্জ, হি ডোন্ট বিলিভ ইন ক্লাইমেট চেঞ্জ। তারপরে মনে করেন আরো অন্যান্য ইস্যু, যেমন আইনের শাসন, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেমন জাতিসংঘ থেকে অনেকে বলে যে এটা একটা স্ট্যাম্প অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘ একটা প্রতিষ্ঠান হিসেবে আছে, কিন্তু এটার কার্যকরী ভূমিকা নেই। যদি কার্যকরী ভূমিকা আমরা যদি জাতিসংঘে যদি আমরা এখানে গণতন্ত্র যদি তৈরি করতে না পারি, জাতিসংঘে কিন্তু আসলে ডেমোক্রেসি নেই, ওই 5 জন সুপার পাওয়ার কান্ট্রি ওরা যা ডিসিশন নেবে সেটাই কিন্তু হবে। এই যে দেখেন, ইসরায়েল প্যালেস্তান ইস্যুতে 143টা দেশ ভোট দিয়েছে যে ফিলিস্তিনিদের জাতিসংঘে পূর্ণ সদস্য পদ দেওয়া উচিত এবং তাদের স্বাধীনতা হওয়া উচিত। কই, এটা তো কোনো কার্যকরিতা আমি দেখি না। এর মানে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানটাও কিন্তু ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থ হওয়ার পথে, এবং অনেকাংশে ব্যর্থ হয়ে গেছে। তাহলে আমরা যদি আন্তর্জাতিক এই সংগঠনগুলোর যদি আমরা শক্তিশালী করতে না পারি, এরা যদি দিন দিন ব্যর্থ হয়, তাহলে পৃথিবীতে একটা বড় ক্রাইসিস তৈরি হতে পারে। And never forget that you never know, the third world war can start any time in future if we don't control all these issues and solve these issues and bring a real solution on the table, তাহলে কিন্তু পৃথিবী একটা বড় ক্রাইসিসের মধ্যে চলে যাবে। গ্লোবাল ওয়ার্মিং এর একটা ক্রাইসিস আসবে, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা ক্রাইসিস হতে পারে, who knows, I see, we can speculate a lot of things যদি আমরা এই ক্রাইসিসগুলোকে এখনই রাইট ডিসিশন যদি নিতে না পারি। জি, আমাদের হাতে আসলে অনেকগুলো বিষয় ছিল, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারতাম, সময় স্বল্পতার কারণে আসলে এই বিষয়গুলো সংক্ষিপ্ত করে নিয়ে আসা হচ্ছে। আনাফ আলম, প্রবাসীরা অনেকগুলো দাবি আসলে তৈরি করেছে, লিখিত আকারে তৈরি করেছে। তারা বলছেন তারা প্রধান উপদেষ্টার কাছে এই দাবিগুলো পৌঁছানোর ব্যবস্থা করবেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি যদি দাবিগুলো দেখেন, যে দাবিগুলো আসলে এই ধরনের দাবি যে বিভিন্ন রকম হয়রানির শিকার তারা হন, তাদের জমি জমা দখল হয়ে যাচ্ছে, তাদের টাকা পয়সা যেগুলো বাংলাদেশে রয়েছে সেগুলো তারা ঠিকভাবে ভোগ করতে পারছেন না, তারা হচ্ছে এয়ারপোর্টে হয়রানির শিকার হচ্ছে, এই ধরনের দাবিগুলো আসলে তারা করছেন। একটু আগে আব্দুর রশিদ আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছিলেন, এগুলো তো আসলে শুধুমাত্র প্রবাসীদের না, এসব তো আসলে খুব বেসিক একটা জিনিস। মানে আমার জমি বাংলাদেশে আছে, আমার জমি আমি ভোগ করব, এটার জন্য আমার আলাদা করে দাবি জানাতে হচ্ছে। বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আসলে এটা দুঃখজনক, কারণ আমাদের মানসিকতা এমন হয়ে গেছে যে সবাই ভাবে যে আমি দেশে নাই, একটা প্রবাসী সে বাইরে আছে, তার জায়গাটা পড়ে আছে, কেউ দখল করে নেবে। তো এটা তো আসলে দেশে আইনের শাসন না থাকার কারণেই মূলত এটা হচ্ছে। এটা আসলে প্রবাসীদের আলাদা কোনো দাবি হওয়ার কথা ছিল না, যেহেতু আইনের শাসনটি নেই, এই জন্য প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে একটা মানে স্পেশাল ট্রিটমেন্ট চাচ্ছে, যদি কোনো মামলা কিংবা কোনো ধরনের হয়রানির শিকার হয়, এটা যদি ব্যবস্থা করতে পারে। কিন্তু আসলে যে জিনিসটা আমি বলবো, আপনার যত দাবি আমরা করি না কেন, যত সংস্কারই হোক না কেন, আপনার যদি মানুষের পরিবর্তন না হলে কোনো কিছুই কিন্তু কার্যকর হবে না। ধরেন বাংলাদেশে কিন্তু আইন আছে, কিন্তু আইনের কিন্তু প্রয়োগ নেই আপনার, বিশেষ করে আপনার যারা, তবে আমি বলবো যে আমি লাস্ট টাইম যখন বাংলাদেশ ভিজিট করেছি, আমি দেখছি যে মানে অনেক সিস্টেম অনেক চেঞ্জ হয়েছে। আগে যেমন আপনার লাগেজ কাটার ব্যাপারগুলি থাকতো, এখানে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে এবং খুব মনিটরিং করা হচ্ছে। তার প্রবাসীদের আপনার আমি বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখেছি আরো কিছু দাবি দাবা ছিল, যে আপনার ওদেরকে বিশেষ করে এনআইডিটা দেওয়া,
এনআইডির মধ্যে যদি কোনোভাবে উল্লেখ করা যায় যে আপনার নন রেসিডেন্ট বাংলাদেশি অথবা প্রবাসী এমন কোনো কিছু, তা আসলে এখান থেকে বসে বাংলাদেশে ভোট দিতে পারো। এখন আসলে যারাই দাবিগুলি জানাচ্ছেন ওরা কি আসলে আপনার সকল প্রবাসীর প্রতিনিধিত্ব করেন, এটাও কিন্তু একটা প্রশ্ন। যে দাবিগুলি আমরা জানাচ্ছি এটা কিন্তু বিক্ষিপ্ত ভাবে, এটা কিন্তু আসলে এই দাবিগুলি আপনার কিভাবে আসছে আমি সেটাও জানি না, আমি এত বিস্তারিত দেখি না, বাট কিন্তু যেটা বললাম যে খবরের মাধ্যমে জেনেছি যে তবে এগুলি যৌক্তিক। একটা প্রবাসী হিসাবে সে আপনার এই প্রবাসে কষ্ট করে বাংলাদেশের আপনার টাকা পাঠাচ্ছে, তার আত্মীয় স্বজন তার পরিবার পরিজন ভালো থাকবে, এবং কেউ যদি এখানে চলে আসে তার যদি সম্পত্তি থাকে এটা যেন মানুষ ভোগ দখল কেউ যদি দখল করতে না পারে, কিংবা দখল করলেও সে যেন সে মানে আপনার খুব দ্রুত যেন এটা সমাধান করতে পারে, এই জিনিসগুলি আসলে থাকা খুব জরুরি। তা এগুলি হলেই কিন্তু আপনার একটা প্রবাসী বাংলাদেশে কিছু করার জন্য সে উৎসাহিত হবে। তো আমি বলবো যে ছোটখাটো যে দাবিগুলি জানাচ্ছে এগুলি আসলে যৌক্তিক, কিন্তু এর থেকে আমি বলবো আমি যদি আপনার একজন প্রবাসী হিসাবে যদি আমাকে যদি বলা হয় যে আমি কি চাই, আমি চাই এই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে আপনার বিশেষ করে প্রবাসে বাংলাদেশি রাজনীতিটা যেন অ্যালাউ না করে, কারণ এটার কারণে কিন্তু আমরা প্রবাসে যথেষ্ট রকমের বলবো যে আমরা দ্বিধা বিভক্ত বাংলাদেশি রাজনীতি চর্চার কারণে। আমি একজন প্রবাসী হিসাবে, ওনাদের তো আলাদা দাবি থাকবে, কিন্তু আমার দাবি হবে এই প্রজন্মের যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের যেন বিদেশে শাখাগুলি না দেয়। আমি এখানে একটু আপনার সাথে একটু যুক্ত করবো, আমার একটু জানার আগ্রহ হচ্ছে এখানে যে রাজনৈতিক দলগুলো আমরা দেখি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যেই রাজনৈতিক দলই হোক না কেন, ABCD, সামগ্রিকভাবে তো আসলে কোনো লাভ হয় না, বাংলাদেশের লাভ হয় না আমেরিকার লাভ হয়। ব্যক্তিগতভাবে আসলে কোন জায়গাটা লাভবান হওয়ার কারণে তারা আসলে এইভাবে রাজনীতিগুলো এখানে করেন? আসলে আমরা জাতি হিসেবে টাইটেল প্রিয়, নামের পাশে একটা টাইটেল থাকলে ভাল লাগে। সেকেন্ড কথা হলো অনেকের অনেক ধরনের ইচ্ছা থাকে, সে আপনার ধরেন একটা রাজনৈতিক দল করবে, যেটা হলো বাংলাদেশে রাজনৈতিক দল করলে সে বেনিফিটেড হয়, এটা কিন্তু মানুষের মধ্যে একেবারে চরম আকারে এটা পৌঁছে গেছে। এই জন্য কিন্তু সবাই বাংলাদেশের রাজনীতিতে খুব উৎসাহ মনে করে যে আমি যদি একটা কোনো একটা পার্টির যদি কোনো অঙ্গ সংগঠনের আপনার যদি টাইটেলে থাকি, আমি বাংলাদেশে গিয়ে এই নামটা ইউজ করে আমি হয়তো কোনো একটা পারমিট নিতে পারবো, কিংবা আপনার একটা অ্যাপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো, সরকারি অনেক সুযোগ সুবিধা থাকে। এটা হলো যে আপনার মানে যে আপনার একেবারেই ব্যক্তি কেন্দ্রিক, এটার সাথে এখানকার কমিউনিটির কোনো সম্পর্ক নাই। এটা আমার মনে হয় আপনার দেশের ইকোনমিতেও যে এটা তেমন কোনো ইয়ের অবদান রাখে, এটারও কোনো আমি কোনো তারা আমেরিকার উন্নয়নেও কোনো ভূমিকা রাখতে পারছে না, বাংলাদেশের উন্নয়নেও কোনো ভূমিকা রাখতে পারছে না। আপনার এই দলের কারণে কিন্তু আমরা প্রবাসে যারা মেইন স্ট্রিম রাজনীতি করতে চাচ্ছি কিংবা করার ইচ্ছা প্রকাশ করছি, কিন্তু এই বাংলাদেশের রাজনীতির আপনার বীজটা বপন করার কারণে কিন্তু আমরা এখানে দ্বিধা বিভক্ত। আপনি একটা ফান্ড রেজিং করতে গেলে দেখে এই লোকটা রিলেটিভ ও কার সাথে আছে, এখন তো মানে ইভেন তো আপনার ছবি ফিল্টারিং করা খুব ইজি। আপনি এক একদিন এক এক অনুষ্ঠানে গেছেন, আপনার পাশে আওয়ামী লীগের লোক না বিএনপির লোক না জামাতের লোক আপনি তো জানেন না, কিন্তু যখন আপনার কোন একটা কিছু করা হয় এগুলি কিন্তু মানুষ দেখে। আপনাকে কিন্তু এখন আবার যে পলিটিসাইজ করা, কালার করা খুব ইজি, অমুক ওই দলের। সো এই জিনিসগুলি আমার মনে হয় যদি যেহেতু একটা পরিবর্তনের দিকে যাচ্ছে, আমি বলবো যে এটা একজন প্রবাসী হিসেবে এটা আমার চাওয়া। এবং আমরা সম্প্রতি দেখছি যে আমাদের কমিউনিটিতে বিশেষ করে অনেকের আসলে নানান রকমের বক্তব্য আমরা পাই, আমরা যারা মাঠে কাজ করি, আমরা যারা মাঠে রিপোর্টিং করি, মাঠে সাংবাদিকতা করি, নানান রকমের একটু প্রভাব খাটানোর চেষ্টা, যে ডক্টর ইউনূস আমেরিকায় আসলে আমার বাসায় থাকে, বাংলাদেশের অমুক উপদেষ্টা আমেরিকাতে আসলে আমার বাসায় ওঠে, আমার সাথে বসে চা খায়, এই ধরনের কথা বলে আশেপাশে এক ধরনের প্রভাব সৃষ্টি করা, এক ধরনের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করা, এটার খুব একটা দৌরাত্ম্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে যখন উনি ওনাকে প্রধান উপদেষ্টা করার একটা প্রস্তাব আসছে, উনি শপথ নেওয়ার আগে ওই দিন থেকে আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে ওনার সাথে কে কখন ছবি তুলছে, কখন কার সাথে এয়ারপোর্টে দেখা হয়েছে, কখন নিউ ইয়র্কের জ্যাকসনের দেখা হয়েছে, সবাই কিন্তু ছবি মোটামুটি শেয়ার করা, মানে ছবি বিক্রির মধ্যে একটা এটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আসলে আমি যেটা আপনি বললেন যে এটা একেবারে কাম্য না, আমরা ওনাকে সুযোগ দেওয়া দরকার। আমি যেটা বলার চেষ্টা করি, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আসতে হবে আমাদের, যে আমি একটু বেনিফিটেড হব, এটার থেকে বড় কথা হলো উনি দেশের জন্য
কি করতে চাচ্ছেন, আমরা কিভাবে ওনাকে সহযোগিতা করতে পারি। দেখেন আপনি, উনি আজকে আসবে, আমার বিভিন্ন পত্রিকা কিংবা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এক পক্ষ ওনাকে ওইখানে হেনস্থা করতে যাবে, এক পক্ষ বিক্ষোভে দাঁড়াবে, এক পক্ষ যাবে কিন্তু স্বাগত জানাতে। অনেক আরেকটা পক্ষ কিন্তু আপনার, উনি কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক কোন দল করেন আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আরেক পক্ষ যাবেন ওদেরকে কাউন্টার করতে, আলটিমেটলি কিন্তু আপনার কাউন্টার করতে গিয়ে ওনাকে বিএনপি বানিয়ে ফেলবেন অথবা জামাত বানিয়ে ফেলবেন, কিন্তু কোনোটাই কিন্তু কাম্য না। সো এই জিনিসগুলিতে একেবারে আমি বলবো যে শুধু একমাত্র মানে বাংলাদেশিরাই এটা বেশি করে, যে বিশ্বের আর অনেক দেশের নেতারা তো না আছেন, না আমরা কেউ তো আর জানেও না, কোথাও এরকম দেখিও না। একেবারে নরমাল প্রটোকল দিয়ে, বিশেষ করে আপনার তবে একটা জিনিস ভালো যে এবার জ্যাকসনাইটে একটু মানুষ শান্তি পাচ্ছে, এট লিস্ট আপনার বিগত দিনগুলিতে যেগুলি হতো সেগুলি হচ্ছে না, কিন্তু এয়ারপোর্টে হয়তো হবে আর জাতিসংঘের সামনে হয়তো কিছুটা হবে। আমরা যেহেতু সংস্কারের কথা বলছি, তো একজন প্রবাসী হিসেবে আপনার দাবি থাকবে এই জায়গাটাতেও যেন সংস্কার করা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আব্দুর রশিদ, আপনি আসলে একটু যোগ করবেন কিনা? আপনি একজন আইনের লোক, প্রবাসীরা যেই দাবি করছেন আমার কাছে আসলে মনে হচ্ছে যে এই দাবিগুলো যদি আমি দেখি, বিক্ষিপ্ত ভাবে হোক বিচ্ছিন্ন ভাবে হোক, আমার জমি আমি ভোগ করব, আমি বাংলাদেশে যাব, আমার নিরাপত্তা দিতে হবে, আমি টাকা পাঠাবো, আমার টাকা আমি পাঠাবো, আমার পরিবারের লোক ভোগ করবে, এটাকে আসলে দাবি কেন জানাতে হবে? আইনের এইটুকু শাসন কেন বাংলাদেশে থাকবে না? পৃথিবীর যে কোনো উন্নয়নের জন্য আপনার যেটা সবচেয়ে বেশি দরকার কি, compassion, sensitivity towards other people whose voice has not been heard and who don't speak and we speak their words. এই নীতিটা যখন আমরা মেনে চলবো, দেখেন একটা শিশু কিন্তু একটা মায়ের কাছে চায় না যে ড্রাইভার চেঞ্জ করে দেও, তাকে খাবার দিই, হয়তো খাবার লাগলে সে ক্ষুধা লাগলে সে কাঁদে, কিন্তু মাই বুঝে তার কখন কি দিতে হবে ট্রিটমেন্টটা। তো আমরা এই সব সম্ভবের এই বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষের মতো মানুষ আমরা পৃথিবীতে বিচরণ করছি বৈধ অবৈধ মিলে। প্রতি বছর আমরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাই সেটাতে 4টা পরিমাণ পদ্মা সেতু তৈরি করা সম্ভব বাংলাদেশে। এই 2 কোটি মানুষ আসলে চাইটা কি আপনাদের কাছে? আমরা তো বাংলাদেশি। এখানে এসে আমি আমেরিকাতে 20 বছর ধরে আছি, বিলিভ মি, এই যে সুন্দর আমেরিকার শহর হাডসন নদী, আজ পর্যন্ত কোনোদিন স্বপ্নে আমি এম্পায়ার স্টেট বিল্ডিং দেখিনি, এই নদীটাও দেখিনি, খালি আমার ওই গ্রামী ভাষায় বাংলাদেশি ভাষায়। এর মানে আমরা বাংলাদেশি। বাংলাদেশের মানুষের যে পরিমাণ অধিকার এবং আছে সেই সমান পরিমাণ অধিকার আমি ডিজার্ভ করি। আমাকে কেন এয়ারপোর্টে নেমে হ্যারাস করা হবে, আমার ব্যাগ কাটা হবে? আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য কেন আমাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হবে গাছের মধ্যে কিংবা বাড়ির মধ্যে? এই ধরনের এমন বলেন অপলা, কোন ধরনের অত্যাচার প্রবাসীদের সাথে বাংলাদেশে হয়নি? সব ধরনের। এর বিনিময়ে আমরা কি পেয়েছি? এই সরকার ক্ষমতায় এসে চালু করেছে কি আমাদেরকে এয়ারপোর্টে স্যার বলে একটু সার্ভিস দেওয়া। রিয়েলি উই ওয়ান্ট ইট? কখন আমরা বলেছি আমরা স্যার বলা শুনতে চাই? না, আমাদের ব্যাগের প্রোটেকশন দেন, আমাদের জীবনের নিরাপত্তার প্রোটেকশন দেন। আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা পাঠাই যে রেমিটেন্স দিয়ে পদ্মা সেতু, যমুনা সেতু, ওই সেতুর প্রত্যেকটা ইটের মধ্যে আমাদের রক্তের নাম লেখা আছে আমাদের। আমরা চাই প্রবাসীদের জন্য একটি ট্রাইব্যুনাল যেখানে প্রবাসীদের মানে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দ্রুত ওখানে বিচার হবে। পুলিশদের কাছে এমন ধরনের নির্দেশনা সরকার থেকে যে প্রবাসীরা যদি তার নিজ এলাকায় হ্যারাসমেন্টের শিকার হয়, তারা ফোন কল করার সাথে সাথে তাদেরকে ওখানে গিয়ে রেমিডি দিতে হবে। আমরা চাই ভোটাধিকার, কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা কেন ভোটাধিকার পাবো না? আমরা যদি রেমিটেন্স পাঠিয়ে থাকি তাহলে আমরা ভোটাধিকার পেতে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের জন্য একটা আইন যদি করা যেতে পারে, একটা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় মায়ের মতো। বাংলাদেশ আমাদের মা, কিন্তু এই মা আমাদেরকে, আমাদের দাবি কি, আমাদের অধিকার কি, আমাদের হৃদয় কি বলে সেটার প্রতি সেন্সিটিভ না, কম্পেশনেট না। তো আমাদেরকে চাইতে হবে কি জন্য? আমরা যদিও 10 বছর ধরে এসব চেয়ে আসছি, 20 বছর ধরে আমরা এসব চেয়ে আসছি, কিন্তু আমাদের চাইতে হবে কেন মায়ের কাছে? মা তো নিজে বুঝবে তার 2 কোটি সন্তান দেশের বাইরে আছে, তাদের আসলে কি কি দরকার। অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস একটু অ্যাড করি, যেটা আপনি বললেন যে আমাদের মানে এই মুহূর্তে প্রত্যাশাটা যেটা করা উচিত ডক্টর ইউনূসের কাছে, যে আমাদের দরকার নেই, যদি কিছুও না দেন ভালো একটা বাংলাদেশ তৈরি করে দেন যেখানে গণতন্ত্র থাকবে, মানুষ নির্ভয়ে ভোট দিতে যাইতে পারে, যাকে ভয় পেতে হবে না। আমাদেরকে এমন একটা বাংলাদেশ যেখানে আইনের শাসন থাকবে। তাহলে আমি প্রবাসী ওখানে যদি যাই, আমাকে যদি কেউ হ্যারাসমেন্ট করে, হুমকি দেয়, আমার জমি নেয়, অটোমেটিক সিস্টেম আমার জন্য কাজ করবে, আমার রেমিডির জন্য। আমাকে সেই বাংলাদেশ উপহার দেন যেখানে কোনো হিন্দু কিংবা সংখ্যালঘুদের বাড়িঘর জ্বলবে না, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ একসাথে, এই নিউ ইয়র্ক শহরে যেমন আমরা 150 দেশের মানুষ একসাথে বসবাস করি, কেউ কাউকে ঘৃণা করি না, সবাই সবাইকে ভালোবাসি। আমাকে সেরকম বাংলাদেশ দেন, তাহলে আর কিচ্ছু লাগবে না। নিশ্চয়ই আমাদের আলোচনা আরো চলতে পারতো, আজকের মতো সময় শেষ হয়ে গেছে। আব্দুর রশিদ, আহনাব আলম, দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে ছিল আজকের মতো। TVN24 এর সঙ্গে থাকুন সবসময়।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।